হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তো ফিরে আসলাম আর একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখো, আজকে তোমাদের 175 পাতায় যে আছে 10 নম্বর স্কুল, এই স্কুলটা করাবো। এর আগের ক্লাসে তোমাদের 1 থেকে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও। তো আজকে আমরা শুরু করে দেবো 10 নম্বর স্কুলের প্রশ্নগুলো। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করার আগে যেটা বলবো, তোমরা কমেন্টে অনেকে জানাও যে স্যার ভিডিওগুলো ইংলিশ ভার্সানে হয়ে যাচ্ছে। তো দেখো, ভিডিওগুলো যেগুলো ইংলিশ ভার্সান হয় সেগুলো কিন্তু আমি নিজে থেকে করিনি, আমি বাংলা ভাষায় ভিডিওটা করেছি। এটা ইউটিউব থেকে নিজে থেকেই চলে এসেছে, এটা ইংলিশ ভার্সান হয়ে যায়। তো তোমরা ওটাকে ঠিক করতে পারবা। এর জন্য আমি একটা ভিডিও তোমাদের দিয়েছি। তোমরা অনেকে ভিডিও দেখেছো, অনেকে দেখোনি। যারা ভিডিওটা দেখোনি তোমরা ভিডিওটা দেখতে পারো। তোমরা চলে যাবা আমার চ্যানেলে, সেখানে দেখবা ভিডিওটি আছে। যে থাম্বনেলটা আমি দিয়েছি যে ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজেই বাংলা ভাষায় করে নাও, এভাবে তোমরা থাম্বনেলটা দেখবা। আর সেই ভিডিও দেখেই তোমরা কিন্তু সহজেই ইংরেজি ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করে নিতে পারবা। ওকে, আর এমনিতে কোনো সমস্যা নাই। যেটা তোমাদের বলবো যে যখন যে ভিডিওটা দেখছো ক্লাসটা, যে ইংলিশ ভার্সান হচ্ছে ইংরেজি ভাষায়, তোমরা কী করবা, সেই ভিডিওতে টাচ করবা। টাচ করে দেখবা ভিডিওর কোনায় দেখবা সেটিংয়ের চিহ্ন আছে। সেই সেটিংয়ে গিয়ে অডিও ট্র্যাকে চলে যাবা। অডিও ট্র্যাক বলে যে অপশানটা আছে, সেখান থেকে গিয়ে তোমরা ইংরেজি ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করে নিতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, সহজে করে নিতে পারবা। অনেকে জানো, অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো চলো, আমরা আর দেরি করবো না, আমরা তাড়াতাড়ি আজকের ক্লাসের প্রশ্নগুলোতে চলে আসবো। আজকের স্কুলের অঙ্কগুলো খুবই ভালো আছে এবং গুরুত্বপূর্ণ আছে অঙ্কগুলো। তো আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো, আমাদের যে 1 নম্বর প্রশ্নটা আছে, আমাদের এখানে বলছি, দেখো x² + y² সমান সমান শূন্য দেওয়া আছে। তার কোনটা অপশান হবে? দেখো, দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি বর্গ কী হবে? শূন্যর সঙ্গে সমান হবে। এখানে আমরা x² সমান সমান শূন্য করতে পারবো, আর y² সমান সমান শূন্য করতে পারবো। তো x² 0 হলে পরে x এর মানটাও 0 হবে, কারণ স্কোয়ার ছেড়ে দিলে পরে বর্গমূল চাপবে, আর শূন্যর বর্গমূল তো শূন্যই হয়। তাহলে x² যদি শূন্য হয় তাহলে x এর মানও শূন্য। একইভাবে এখানে y এর মানটা আমরা কী পেয়ে যাবো? শূন্য পেয়ে যাবো। তাহলে x এর মান শূন্য, y এর মান শূন্য, এই নাম্বার অপশানটি মিলছে আমাদের। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে। দেখো কী বলছে, এখানে যে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি 64, যে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি 64, তাদের অনুপাত নিচের কোন অনুপাত, এই যে অনুপাতগুলো দেওয়া আছে, নিচের কোন অনুপাতের সঙ্গে সমান হবে বা সমান হতে পারে না, তাই না? সমান হবে না সেটা কিন্তু দেখাতে বলেছে। মানে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি 64, মানে 64 যেটা হবে এই যে অনুপাতগুলোর মধ্যে, মানে কোন অনুপাতটি হতে পারে না সেটা কিন্তু দেখাতে বলেছে। দেখো, আমি অপশানগুলো চেক করে তোমাদের দেখাবো প্রথম অপশানটা হবে কি হবে না, তাই না? যদি এই যে আমাদের আছে, দেখো প্রথম অপশানে দেখো 5:3 দেওয়া আছে না, তাহলে এখানে পূর্ণ সংখ্যা দুটি পাবো, এই একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, এদের যোগফল যদি 64 হয়ে যায়, ঠিক আছে? তাহলে 64 যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। মানে এই যে সমান হতে পারে না, মানে 64-র সঙ্গে সমান হবে না যেটা, সেটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে। তো চলো এ নাম্বার অপশানটা আমরা চেক করি। আচ্ছা, তোমরা এখান থেকে বলবা যে স্যার 5 আর 3 তো এটা 8, তাহলে এটা তো আমাদের হচ্ছে না, তাহলে এটাকে অ্যান্সার নিয়ে নেবো না। এভাবে তোমরা 5 আর 3 শুধু যোগ করলে হবে না, অনুপাতকে দেখো কীভাবে করতে হবে। আমরা তো এখানে অনুপাতটাকে বড় অনুপাত করতে পারবো যে কোনো সংখ্যা গুণ করি। আমি দেখো এখানে 8 দিয়ে গুণ করে দিচ্ছি। 8 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে হবে 8 × 5 = 40 আর 8 × 3 = 24। এভাবে তো করতে পারবো। দেখো, এই অনুপাতটাকে বড় করে দিলাম, কোনো সংখ্যা দিয়ে গুণ করে বড় করে দিলাম। এভাবে বড় করে চেক করে দেখতে হবে 64 পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এদের সমষ্টি। এবার এখানে 40 আর 24 যোগ করো, দেখো তোমরা 64 পেয়ে যাচ্ছ। তাহলে এই যে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি 64 পাওয়া যাচ্ছে, তাহলে এই অনুপাতটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। কারণ যেটা এর সঙ্গে সমান হবে না, হতে পারে না, যেটা কোনটা, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা 64 আসবে না। তো আমরা বি নাম্বারটা এবার চেক করে নেব। বি নাম্বার দেখি আমাদের 64 আসছে কি আসছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের 7:1 আছে। তাহলে এটাকে দেখো, আমরা এখানে 8 দিয়ে গুণ করে দাও তো। তাহলে 8 × 7 = 56, আর 8 × 1 = 8, 56 আর 8 যোগ করো, এই যে 56 + 8, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা, কত পেয়ে যাবা? 64 পেয়ে যাবা। দেখো, এখানেও কিন্তু দুটি পূর্ণ সংখ্যার কি সমষ্টি কিন্তু 64 পাওয়া যাচ্ছে। তাহলে এই অনুপাতটি আমরা কি সমান আসলো না, এই যে অনুপাতটির সমান হলো, এটা কিন্তু আমাদের এর সঙ্গে সমান হলো না। তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না, যেহেতু 64 চলে এসেছে। যেটা 64 হবে না সেটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে।
চলো আমরা সি নাম্বারটা এবার চেক করি। আচ্ছা, সি নাম্বার চেক করার আগে আমি ডি নাম্বারটা তোমাদের চেক করে বলে দিচ্ছি। দেখো 9:7, কারণ সি নাম্বারটা আমাদের অপশন হবে। তো সি নাম্বারটা দেখবা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন তোমরা কিন্তু 64 পাবা না, অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বারই হবে। ডি নাম্বার কেন হবে না দেখো, তোমার ডি নাম্বারটা যেহেতু আমি দেখাই, তোমরা এখানে 4 দিয়ে গুণ করে দাও। তো 4 দিয়ে গুণ করলে 4 নং 36 আর 4 7 28, আর 36 আর 28 যোগ করো, এই দুটো যোগ করে তোমরা কিন্তু 64 পেয়ে যাবা। দেখো ডি নাম্বারটা হলো না, এ নাম্বারও পাওয়া গেল না, বি নাম্বারও পাওয়া গেল না, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্সারটা কোনটা হবে, আমাদের সি নাম্বার হবে। এই অনুপাতে দেখো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন তোমরা এদের যোগফলটা, এই পূর্ণ সংখ্যা দুটির যোগফল কখনই তোমরা 64 পাবাই না। তো এটাই তো আমাদের কথা বলেছে। দেখো যে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি 64, তাদের অনুপাত নিচের কোন অনুপাতটির সমান হতে পারে না, সমান হতে পারে না সেটা দেখাতে বলেছে, তাই না? তা এর সঙ্গে কিন্তু সমান হতে পারে না, তাই না? এর সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হচ্ছে, কিন্তু এর সঙ্গে সমান হতে পারবে না। তাহলে আমাদের এটাই অ্যান্সার, এই যে হতে পারে না বলেছে, সি নাম্বার অপশনটা। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। যে বলছে এ স্কোয়ারের সঙ্গে কত যোগ করলে যোগফল এ প্লাস বি এবং এ মাইনাস বি এর গুণফলের সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যে কথাটা বলেছি, তাহলে এদের গুণফলের সঙ্গে সমান হবে। তো তাহলে এদের গুণফলটা আগে করে নিই, তখনই বুঝে নিতে পারবো এর সঙ্গে কত যোগ করতে হবে এ স্কোয়ারের সঙ্গে। তাহলে এদের যদি গুণ করো, তাহলে এখানে দেখো তো আমাদের কে আছে, এ প্লাস বি আছে এখানে, আর গুণ বলতে এ মাইনাস বি। এই যে দেখো পাশাপাশি রেখে দিয়ে গুণ, বন্ধনী দিয়ে যদি পাশাপাশি থাকে তাহলে গুণ বোঝায়। তাহলে এদের যদি গুণ করো, দেখো সূত্রের সাহায্যে আমি গুণটা দেখাই দেবো। এটা হচ্ছে এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা তো আমাদের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এদের গুণফলটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যদি রাশি রাশি গুণ করো, রাশি রাশি গুণ যেভাবে করো, এটা দিয়ে একে, এটা দিয়ে একে, আবার এটা দিয়ে একে, এটা দিয়ে একে, রাশি রাশি গুণ করেও দেখবা যে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গিয়ে দেখবা তোমরা পেয়ে যাবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পাবা। তা আমি সূত্রের সাহায্যে দেখে দিলাম গুণফলটা। তা এদের গুণফল আমাদের এটা আসলো। এবার লক্ষ্য করে যেটা বলেছে, যে আমাদের বলেছে এ স্কোয়ারের সঙ্গে কত যোগ করলে যে যোগফল এই দুটি গুণফলের সঙ্গে সমান হবে, কত যোগ করলে। দেখো তো মাইনাস বি স্কোয়ার আছে না, তাহলে মাইনাস বি স্কোয়ার যোগ করতে হচ্ছে এটা, তাহলে অ্যান্সারটা হবে আমাদের মাইনাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো অ্যান্সারটা, এই যে এখানে আমি অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি তোমাদের, এটা হবে মাইনাস বি স্কোয়ার, মাইনাস হবে কিন্তু, ঠিক আছে, এই যে মাইনাস আছে। চলে যাবো আমরা 4 নম্বরের প্রশ্নে। দেখো এখানে ঠিক বা ভুল দেখাতে বলেছে, এটা ঠিক হবে না ভুল হবে। তা দেখো আমাদের এই যে দুটো, এই যে সমীকরণটা দেওয়া আছে, মানে এটা একটা কি সমীকরণ হবে, ঠিক আছে। এখন তো আমরা সমীকরণ বলতে পারবো না, আগে চেক করে দেখতে হবে। সমীকরণ হলে সমীকরণ হবে, এটা হবে ঠিক। আর সমীকরণ যদি না তৈরি হয় তাহলে আমরা বলে দেবো এটা ভুল। আমরা কি করে চেক করব? আচ্ছা, আমরা এখানে কি করব, আমরা টুকে নিচ্ছি। দেখো আমাদের যেটা আছে, আমাদের এখানে আছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 টুকে নিলাম। আবার কি করব, এখন আমরা জানি যে এ মাইনাস বি, এই সূত্রটা মনে রাখবা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা এ এটা বি ধরে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এ বি, ঠিক আছে, এই যে 2a হচ্ছে এক্স আর বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার, ঠিক আছে, এই যে সূত্রটা। এবার এদিকে যা আছে তা বসিয়ে দাও, এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, দেখো বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার একটু সরল করে নাও তো, এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সরল করে এটা পাবো আমরা। আর এখানে এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আচ্ছা এখানে দেখো তো উভয় দিকে সমান চলে আসলো, উভয় দিকে সমান মানে এর সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, সবই তো কেটে গেল। তাহলে কি সমীকরণ কি পাওয়া গেল? সমীকরণ পাওয়া গেল না। তাহলে দেখো এটি সমীকরণ হবে না, মানে দেখো সমীকরণ যদি না হয় কী হবে, একে অভেদ বলতে পারো। এটা যদি অভেদ বলা থাকতো তাহলে ঠিক। আর যদি এখানে সমীকরণ বলে দিয়েছে, দেখো সমীকরণ বলতে কি কোনো তো চলরাশি থাকবে, আমাদের কোনো চলরাশিই পেলাম না, তাহলে আমাদের কি এটি সমীকরণ হলো না। তাহলে অ্যান্সারটা এখানে হয়ে গেল আমাদের কি ভুল হয়ে গেল, সমীকরণ বলেছে তো এটা আমাদের অ্যান্সারটা ভুল লিখে দিতে হবে। চলো আমরা 5 প্রশ্নে চলে আসবো। শূন্যস্থান পূরণ করো, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ড্যাশ বাহু দুটি সমান। দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কীভাবে হয়, এভাবে আমি একটা ছোট্ট করে ছবি তোমাদের রেখে দেখাচ্ছি।
এই যে দেখো ট্রাপিজিয়ামের ছবি, মানে এই দুটি বাহু হবে সমান্তরাল আর এই দুটি বাহু তির্যক। সমদ্বিবাহু বলতে এই তির্যক দুটি বাহু আমাদের সমান হতে হবে, এরা তো কখনোই সমান হবে না, এই ছোট হবে এই বড় হবে, আর সমান হতে গেলে এই তির্যক বাহু দুটি সমান হবে। তারা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যখন বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক, এই যে তির্যক বাহুগুলো এই বাহুটা আর এই বাহুটা, তির্যক বাহু দুটি সমান হবে। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা লিখবা তির্যক, তির্যক। ওকে, 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি অর্ধবৃত্তের প্রতিসম অক্ষ কটি হতে পারে? অর্ধবৃত্ত বলতে দেখো তো, অর্ধবৃত্ত ছবিটা এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এভাবে করে তোমরা একটা অর্ধবৃত্ত এঁকে নাও, সম্পূর্ণ বৃত্তের অর্ধেক। তাহলে এই যে অর্ধবৃত্তের প্রতিসম অক্ষ যদি দেখায়, মানে এই বরাবর লম্ব বরাবর দেখো এইভাবে করে তোমরা যদি কেটে দাও, তাই না, দুই দিকে, তাহলে দুই ভাগটা কিন্তু একই রকম দেখাবে। তাহলে অর্ধবৃত্তের প্রতিসম অক্ষ আমরা কিন্তু একটাই পাবো, আর পাবো না। তোমরা এইভাবে কাটলে কিন্তু একই রকম দেখাবে না দুটো ভাগ। তাহলে আমরা কী পেলাম অ্যান্সারটা? তাহলে একটি অর্ধবৃত্তের প্রতিসম অক্ষ কটি? তাহলে অ্যান্সারটা দিয়ে দিবা তোমরা একটি। ওকে, আচ্ছা এরপরে চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো 7 প্রশ্নটা কী বলছে আমাদের এখানে, একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা যত মিটার ক্ষেত্রফলও তত বর্গমিটার বলে দিয়েছে। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কী জানি আমরা? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র তোমাদের জানতে হবে 4 × বাহুর দৈর্ঘ্য, 4a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এটা সমান সমান বলেছে কার সঙ্গে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান বলে দিয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার মানে a স্কোয়ার। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে সমান বলেছে, আমরা সমান কিন্তু করে দিলাম, ঠিক আছে? বলে দিয়েছে দেখো একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা যত মিটার হবে ক্ষেত্রফলও তত মিটার, তাহলে পরিসীমার ক্ষেত্রফল সমান। আর সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তারপর এখান থেকে এর মানটা পেয়ে যাব, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এখানে এ আর এ স্কোয়ার আছে না, কাটাকাটি করতে পারবো, এখানে দুটো এ এখানে একটা এ, তাহলে কেটে গিয়ে এখানে একটা এ থেকে যাবে, যেখানে বেশি সেখানে থাকবে। তাহলে এর মান কত পেয়ে গেলাম? দেখো তো এর মান আমরা পেয়ে গেলাম 4, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4 মিটার, 4 মিটার। তারপরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে দূরত্ব অপরিবর্তিত রেখে গতিবেগ 5 গুণ করলে, ঠিক আছে, দূরত্বটা বাড়াবে না কিন্তু গতিবেগ বাড়িয়ে দিবে। গতিবেগ 5 গুণ করলে গন্তব্য স্থানে পৌঁছাতে সময় লাগবে পূর্বের সময়ের কত গুণ? সেটা আমাদের চেয়েছে। আচ্ছা ভালো প্রশ্ন দেখো এটা। তাহলে এখানে লক্ষ্য করো আমরা এর অ্যান্সারটা কীভাবে করাবো। দেখো আমরা প্রথমে আগে ধরে নিই যে আগে 1 এককে যায়, এটা আগে, এই যে আগে 1 একক সময়ে যায়, 1 একক সময়ে যায় 1 একক, এই যে দেখো এতটা যাবে, এটা ধরে নিলাম। তাহলে এখানে গতিবেগ কি করে পাবো আমরা? এই যে গতিবেগ, দেখো গতিবেগের সূত্র কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে দেখো দূরত্ব হচ্ছে 1 একক, তাহলে 1 বাই সময়টা 1 একক, তাহলে 1 বাই 1 কত পাবো? 1। তাহলে গতিবেগ এই ক্ষেত্রে পেয়ে যাবো 1। আমাদের কি বলেছে দেখো, গতিবেগটা 5 গুণ বাড়িয়ে দিবে, ঠিক আছে? তাহলে গতিবেগ যদি 5 গুণ বাড়িয়ে দেয়, মানে এখন যে গতিবেগ, দেখো এখন গতিবেগ, আগে গতিবেগ ছিল 1, এখন দেখো 5 গুণ বাড়াচ্ছে, 1-এর 5 গুণ বাড়িয়ে দিবে। তাহলে গতিবেগ যদি 5 গুণ বাড়িয়ে দেয়, তো তোমাদের জানতে হবে গতিবেগ বাড়ালে পরে সময় কিন্তু কমে যাবে। কোনো একটি জায়গায় তুমি যাচ্ছ, তুমি স্পিডটা বাড়িয়ে দিলা, গতিবেগটা বাড়িয়ে দিচ্ছ, তাহলে গতিবেগ বাড়ালে সময় কম লাগবে। তাহলে 5 গুণ যদি তুমি গতিবেগ বাড়িয়ে দাও, তাহলে এখানে দেখো সেটা আমাদের, দেখো সময়টা কত ছিল আমাদের এখানে? সময়টা ছিল 1 না, তাহলে এই যে 5 গুণ তুমি গতিবেগ বাড়িয়ে দিয়েছো, তাহলে পাই দিয়ে ভাগ করে দেবো আগের সময়টাকে পাই দিয়ে ভাগ করে দিলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এত গুণ সময়টা কমে যাবে আগের চেয়ে। তো এটাই আমাদের বলেছিল যে দেখো দূরত্ব অপরিবর্তিত রেখে গতিবেগ যদি 5 গুণ করলে গন্তব্য স্থানে পৌঁছাতে সময় লাগবে পূর্বের সময়ের কত গুণ? এই যে 1/5 গুণ পূর্বের সময়ের চেয়ে। তাহলে এখানে হবে আমাদের এই যে 1/5 গুণ। কেন? মানে আগে যদি 1 একক সময় লাগতো, এখন তো সময়টা কম লাগবে। কম কতটা লাগবে? মানে যেহেতু গতিবেগ 5 গুণ বেড়ে গেছে, তার পাই দিয়ে ভাগ করে দাও আগের সময়টা, যেহেতু সময়টা কম লাগবে, তাই না? তাহলে দেখো এত গুণ হয়ে যাবে, পূর্বের সময়ের এত গুণ সময় লাগবে, মানে কম সময় চলে যাবে। আগে 1 একক সময় আর এখন সময়টা লাগবে 1/5, এত একক সময় লাগবে।
অ্যান্সারটা কত গুণ হবে? 1/5 গুণ হবে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা দেখো। এখানে দেখো আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছি যে প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি সত্য সেটা আমরা দেখাতে বলেছি। চলো আমরা অপশানগুলো চেক করে দেখব যে কোন উক্তিটি মানে যে কথাগুলো বলেছি কোনটা অপশান আমাদের সঠিক হবে। তাহলে আমরা প্রথম অপশানটা আমরা চেক করব। দেখো এ নাম্বার অপশানটা যদি আমরা বলি, প্রথম অপশানটা দেখো বলেছে কোনো ত্রিভুজে দুটি স্থূলকোণ থাকতে পারে, যে কোনো ত্রিভুজে দুটি স্থূলকোণ থাকতে পারে না, একটি স্থূলকোণ তুমি দেখাতে পারো। ঠিক আছে, এই যে একটা এভাবে করে যদি আমরা ত্রিভুজ রাখি, একটি স্থূলকোণ হতে পারে আর দুটো সূক্ষ্মকোণ হয়ে যাবে, একটি স্থূলকোণ দুটি সূক্ষ্মকোণ, কিন্তু এখানে দুটি স্থূলকোণ থাকতে পারে না কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমাদের দেখো এ নাম্বার অপশানটা হলো না। তারপরে আমরা বি নাম্বারটা চেক করি, কোনো ত্রিভুজের প্রতিটি কোণই 60 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হতে পারে না, কখনোই না। হ্যাঁ, কোনো ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রির চেয়ে বড় কিন্তু হতে পারে না। ঠিক আছে, 60 ডিগ্রি করে হতে পারে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হতে পারে বা বিভিন্ন সূক্ষ্মকোণ হতে পারে, কিন্তু এখানে যে বলেছে প্রতিটি কোণ 60 ডিগ্রির চেয়ে বড় কিন্তু হবে না, এটা মনে রাখবা কিন্তু। ওকে, আচ্ছা তাহলে এটা আমাদের হলো না। এবার সি নাম্বার অপশানটা চলো আমরা চেক করি, কোনো ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে। দেখো 60 ডিগ্রির চেয়ে আমরা ছোটো করতে পারবো না। কেন? তুমি যদি ধরো তিনটি কোণের মান, এই যে দেখো তিনটি কোণের মান তুমি নিলা 59 ডিগ্রি করে, তাই তো, এটা 59 ডিগ্রি নিয়ে নিলা, এটা তুমি নিয়ে নিলা ধরো 50 ডিগ্রি নিয়ে নিলা, এটা তুমি ধরো 40 ডিগ্রি নিয়ে নিলা। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি তো হওয়ার কথা। তাহলে এখানে দেখো 180 ডিগ্রি পাবা না, এতে যোগ করবা 180 ডিগ্রি যে ছোটো হয়ে যাবে, তাহলে তো এখানে হবে না। তা দেখো কোনো ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি অপেক্ষা ছোটো হতে পারে না। একই কথা এখানে বলেছিল, দেখো বি নম্বর অপশানটা, যেটা আমি তোমাদের এটা হবে না বলে অ্যান্সারটা, যে কোনো ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে না। কারণ তুমি যদি তিনটি কোণকে যদি 61 ডিগ্রি করে নিয়ে নাও, 60 ডিগ্রির চেয়ে বড় 61 ডিগ্রি, তাহলে 61 ডিগ্রি নেওয়া মানে তিনটি কোণের মান দেখবা 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে। মানে 180 ডিগ্রির চেয়ে বড় হলেও ত্রিভুজ হবে না, আর 180 ডিগ্রির চেয়ে ছোটো হলেও ত্রিভুজ কিন্তু হবে না। তাহলে এখানে 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে বি নম্বর অপশানে, আর সি নম্বর অপশানে 180 ডিগ্রির চেয়ে ছোটো হয়ে যাবে। তার জন্য আমাদের বি নাম্বারটা হবে না, আমাদের সি নাম্বারটা হবে না। আমি এখানে দাগ মেরে দিয়েছি, এই সি নাম্বার অপশানটা হবে না আমাদের, এটাও কাটা। তো বাকি দেখা গেলো দেখো ডি নাম্বার অপশানটা। তো কী বলছে দেখো অপশানটা, কোনো ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, যে কোনো ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে। যেরকম আমি যদি তোমাদের দেখাই, এই যে দেখো, তাহলে ধরো এই কোণটা নিয়ে এলাম, ধরো এটা নিয়ে এলাম আমরা 60 ডিগ্রি, আর এটা ধরো নিয়ে এলাম আমরা কত, এটা নিয়ে এলাম ধরো 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর এইদিকে হচ্ছে, আচ্ছা এটা নিয়ে নিচ্ছি আমরা ধরো 50 ডিগ্রি নিলাম। এই যে 60 ডিগ্রি আর 50 ডিগ্রি কত গেলো আমাদের 110 ডিগ্রি, আর এটা নিয়ে নেবো আমরা 70 ডিগ্রি। দেখো তিনটি কোণে কিন্তু সূক্ষ্মকোণ আছে, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে এভাবে তিনটি সূক্ষ্মকোণ হতে পারে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে কোনো ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ হতে পারে, এটা আমাদের ডি নম্বর অপশানটা ঠিক হবে। এভাবে তোমাদের চেক করে নিতে হবে। চলো আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্নে। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে, একটি রম্বসের প্রদত্ত তথ্যগুলি দ্বারা কোন ক্ষেত্রে নির্দিষ্ট রম্বসটি আঁকা যাবে না। দেখো রম্বস আঁকা যাবে না, সেটা কোনটা অপশান হবে। দেখো চলো অপশানগুলো এখানে আমাদের চেক করতে হবে। এ নাম্বারটা দেখো বাহু এবং একটি কোণ, তাহলে বাহু এবং একটি কোণ দিয়ে কিন্তু রম্বস আঁকা যাবে। কি করে দেখো, তাহলে আমাদের এখানে একটা বাহু নিয়ে নিলাম, ধরো 4 সেমি একটা বাহু নিয়ে নিলাম, আর একটি কোণ, ধরো একটি কোণ তুমি তৈরি করে নিলাম, এভাবে একটা কোণ 60 ডিগ্রি। এই যে দেখো এভাবে আমি একটা 60 ডিগ্রি কোণ এভাবে তৈরি করে দিলাম। তাহলে এই বাহুটা মাপটা নিয়ে, মানে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে তুমি দেখবা এখানে কাটো, এখান থেকে বসে এইদিকে কেটে দিবা, এইদিকে কেটে দিবা, আবার এখানে বসে এইদিকে কেটে দিবা, এখানে বসে এইদিকে কেটে দিবা। তার এদিকে যোগ করবা, এইদিকে যোগ করবা, দেখবা একটা রম্বস পেয়ে যাবা। রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান, তখন সমান পেয়ে যাবা। তাহলে একটি বাহু এবং একটি কোণ দিয়ে, এটা কোণটা আমাদের 60 ডিগ্রি ধরে নিলাম, তাই না, একটি বাহু এবং একটি কোণ দিয়ে রম্বস তৈরি করা যাবে। তাহলে এখানে বলেছে যাবে না, আঁকা যাবে না, তাহলে এই নম্বর অপশানটা হলো না।
এবার বি নাম্বারটা দুটি কোণ দিয়ে কি আঁকা যাবে? তাহলে দুটি কোণ যদি বলি 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে দুটি কোণ দিয়ে আমাদের কি আঁকা যাবে সেটা আমরা চেক করে দেখাবো। তাহলে এখানে দেখো দুটি কোণ দিয়ে কিন্তু আঁকা যাবে না, যে কোনো দুটি কোণ তুমি নিয়ে নাও এভাবে, যে আমি এখানে একটা কোণ তৈরি করে নেব। তাহলে এই যে আমাদের একটা কোণ, এটা আমি দেখালাম, এটা তোমাদের এটা কত, এটা 70 ডিগ্রি দেখে দিলাম। আর একটা কোণ আমি নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিলাম ধরো কত, এটা নিয়ে নিলাম ধরো আমি 60 ডিগ্রি। তাহলে এভাবে যে কোনো দুটি কোণ নিয়ে তুমি কিন্তু রম্বস তৈরি করতে কখনই পারবা না দুটি কোণ নিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু বি এর ক্ষেত্রে আমাদের কি রম্বস আঁকা যাবে না, এই জন্য অ্যান্সারটা কিন্তু বি নাম্বার পাবো। সি এবং ডি কেন হবে না? দেখো তাহলে সি নাম্বার অপশান নিশ্চয়ই আঁকা যাবে। কোনো বাহু সংলগ্ন দুটি কোণ, কোনো বাহু সংলগ্ন যদি দুটি কোণ থাকে, দেখো এটা কিন্তু ঠিক বলেছে। এই যে আমাদের একটা বাহু, ধরো এখানে আমাদের একটা কোণ আছে এইভাবে, আর এইভাবে ধরো আমাদের একটা কোণ আছে এভাবে, একটু বড় করে দিলাম। তাহলে এই যে কোনো বাহু সংলগ্ন দুটি কোণ এইভাবে যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে একটা রম্বস তৈরি করা যাবে। কোনো বাহু সংলগ্ন দুটি কোণ দিয়ে রম্বস তৈরি করা যাবে। তার জন্য আমাদের সি নাম্বার অপশানটা হলো না। ডি নাম্বারটা কেন আমাদের অ্যান্সার হবে না? আমাদের দেখো একটি কর্ণ একটি বাহু দিয়ে কিন্তু আমাদের কি রম্বস আঁকা যাবে। কীভাবে? দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এই যে দেখো আমি একটা কর্ণ এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে, এই যে আমাদের কর্ণ, আর একটা বাহুর মাপ নিয়ে নিলাম ধরো 4 সেমি। তাহলে বাহুটা দিয়ে তুমি এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে এখানে বসিয়ে, এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করবা, আর এইদিকে এভাবে করে যোগ করে দিবা। এবার এইদিকে এখানে বসে এইদিকে একটা বৃত্তচাপ এভাবে করে কাটবা, এখানে এইদিকে কাটবা, আর এইদিকে এভাবে যোগ করে দেবা। তোমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা তৈরি করতে পারবা, ঠিক আছে। এই যে কর্ণ আর একটি বাহুর মাপ নিয়ে এদিকে একটা ত্রিভুজ তৈরি করে নিবা, আর এইদিকে একটা ত্রিভুজ তৈরি করে নিবা, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো তোমরা কিন্তু রম্বস একটা পেয়ে যাবা। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো একটি কর্ণ একটি বাহু দিয়ে রম্বস তৈরি করা যাচ্ছে, তার জন্য আমাদের ডি নাম্বারও অপশানটা হবে না। তা দুটি কোণ দিয়ে তোমরা এই দুটি কোণ দিয়ে রম্বস তৈরি করতে পারবে না, তাই না। আমাদের যদি থাকতো এই যে বাহু সংলগ্ন দুটি কোণ, তখন কিন্তু রম্বস আঁকা যেত। এই জন্য আমাদের অপশানটা হবে বি নাম্বার। এবার আমরা চলে যাব দুইয়ের প্রশ্নগুলোতে। দুইয়ের প্রশ্নগুলো দেখো এক একটা প্রশ্নের জন্য দুই নম্বর করে আছে। তা 2-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে এই যে আমাদের আছে সংখ্যাগুলো 5-এর পাওয়ারে 20, 3-এর পাওয়ারে 40, 4-এর পাওয়ারে 30, এদের মধ্যে কোনটি বড় বৃহত্তম সেটা কিন্তু জানতে চেয়েছে। চলো আমরা এখানে চেক করব। তাহলে দেখো বড় ছোট জানার জন্য আমাদের করতে হবে কি, এই যে পাওয়ারটি আছে না, পাওয়ারটির প্রথমে তোমরা লসাগু করে নেবা, ঠিক আছে। দেখো আমি লসাগুটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের লসাগু করতে হবে, কে আছে পাওয়ারে, প্রথমে আছে 20, তারপরে আছে 40, তারপরে আছে 30। সরি, লসাগু আমার বলাটা ভুলে গেছে, লসাগু না গসাগু করব। ওকে, কী করবো আমরা? গসাগু, লসাগুর সাহায্যে গসাগুটা করছি। দেখো 3টি সংখ্যার গসাগু কীভাবে করতে হয় লসাগুর সাহায্যে। তাহলে প্রথমে দেখো মানে গসাগু মানে এমন কিছু দিয়ে করতে হবে, এটা নিতে হবে যেন সবাইকে যেন ভাগ চলে যায়। আমরা 2 দিয়ে নিতে পারবো, 2 1 2 0 10 হবে, এটা 2 দিয়ে 4 20 হবে, এটা হবে 15 হয়ে যাবে। দেখো 2 15 30, তাহলে 2 দিয়ে সবাইকে গেল, 2 নিতে পারবো, যেন সবাইকে যেন যায় তাদেরকে নিবা। আচ্ছা 2 নিলাম। এবার দেখো এবার পাই দিয়ে যাবে, তাহলে এখানে 5 নিয়ে নিলাম, পাই দিয়ে 10, আর এখানে 5 4 20, আর এখানে 5 3 15। এবার দেখো 2 দিয়ে আর 4, এখানে 2 আর 4 আছে না, এক্ষেত্রে 2 দিয়ে যাবে, একে যাচ্ছে না, মানে সবাইকে আর যাবে না। এমন কোনো সংখ্যা নাই যে 3টি সংখ্যাকে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ গেল সবাইকে, আর পাই দিয়ে ভাগ গেল সবাইকে। তাহলে এদের গসাগু 2 আর 5-এর গুণফলটাই হবে গসাগু। মানে এখানে দেখো আমরা গসাগুটা যেটা পেলাম, এই যে সংখ্যাগুলির গসাগু কত পেয়ে গেলাম 2, এই যে 2 আর 5-এর গুণ করে নেবা, মানে যে সংখ্যাগুলো দিয়ে সবাইকে যাবে তাদের গুণফলটাই হবে গসাগু। তাহলে এদের দেখো গুণফলটা কত 10। তাহলে এই যে দেখো এই যে 20 40 30, এই যে পাওয়ারগুলির গসাগু আমরা 10 পেয়ে গেলাম। গসাগু বের করব, ওকে, এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো নিয়মটা, প্রথমে কে আছে, প্রথমে আছে আমাদের 5-এর পাওয়ারে 20 আছে। চলো আমরা ভাঙাই। দেখো 5-এর পাওয়ারে 20 আছে না, 20কে আমরা ভাঙাবো 2 গুণিত 10। কী করে বুঝলাম? এই যে গসাগু 10 হয়ে গেছে, এখন আমাদের 10-এর গুণিতক আকারে ভাঙাও পাওয়ারগুলোকে। তারপরে কি করবা,
এখানে 5-এর স্কোয়ার করে এই যে 10টাকে আমরা এই বাইরে করে দিলাম পাওয়ারে। এটা করতে পারবা তোমরা, কারণ আমরা কি জানি পাওয়ার পর পাওয়ার গুণ হয়ে যাবে, আবার 10 গুণিত 2, দেখো এটাই আসবে। আর এখানে 5-এর স্কোয়ার তোমরা ভাঙাতে পারবা 25, 5-এর স্কোয়ার কত 25, আর পাওয়ারে আবার 10 আছে। তো দেখো এইভাবে করে আমরা ভেঙে নেব, পাওয়ারে 10 রাখতে পারবো। এই যে গসাগুটা 10 পেয়েছিলাম না, তার প্রত্যেকের পাওয়ারে কী রাখবো আমরা 10 রেখে দিব। চলো পরেরটা দেখি। এবার আছে 3-এর পাওয়ারে 40। তাহলে এখানে আমরা দেখো 3-এর পাওয়ারে 4 × 10 করতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো 3-এর পাওয়ারে 4, আবার হোল পাওয়ারে দিয়ে দেবো আমরা 10। এই যে দেখো এটা করতে পারবো এই নিয়মে। এবার 3-এর পাওয়ারে 4, 3-এর পাওয়ারে 4 মানে 3টা গুণ হবে 4 বার, ঠিক আছে। এই যে আমি তোমাদের এখানে যদি দেখাই, এই যে দেখো 3-এর পাওয়ারে 4, তো 3টা কবার গুণ হবে 4 বার গুণ হবে। এটা 81 পেয়ে যাবা গুণ করে, 3 3 9, আর এদিকে 9 9 9 81। তা 3-এর পাওয়ারে 4 আমরা কত পেয়ে গেলাম 81 পেয়ে গেলাম। তাহলে এই যে দেখো 81, পাওয়ার আবার 10 ছিল, 10 দিয়ে দিলাম। আচ্ছা আর একটা আছে আমাদের, দেখো আর একটা আছে কত 4-এর পাওয়ারে কত আছে 30 আছে। তাহলে এখানে 4-এর পাওয়ারে আমরা 3 × 10 করতে পারবো। তাহলে 4-এর পাওয়ারে 3টা নিয়ে নিলাম ভিতরে, আর 10টা বাইরে রেখে দিলাম। চলো 4-এর কিউব, 4-এর কিউব মানে দেখো তোমাদের এখানে দেখায় 4-এর কিউব 4টা গুণ হবে কবার 3 বার। এই যে 4-এর কিউব এভাবে ভাঙাবা, 4 4 16, 16 4 64। তা 4-এর কিউব আমরা পেয়ে গেলাম 64, আর পাওয়ারে 10। এবার দেখো পাওয়ারে সবারে 10 হয়ে গেছি। তাহলে এই ভিতরের সংখ্যাগুলো দেখি আমরা বলে দিতে পারবো কে বড়। তাহলে বড় দেখো 81 আছে বড় সবচেয়ে। তাহলে 81 বড় বলতে আমাদের নিতে হবে এই সংখ্যা নিতে হবে, 3-এর পাওয়ারে যে 40 ছিল না মধ্যেরটা, তা 3-এর পাওয়ারে 40 এটাই কিন্তু বড়। তাহলে আমাদের বৃহত্তম যে জানতে চেয়েছি কোনটি বৃহত্তম, তো আমি অ্যান্সারটা লিখে দেবো এখানে 3-এর পাওয়ারে 40 এটাই কিন্তু আমাদের বৃহত্তম। আচ্ছা একে বলতে হয় 3⁴, এভাবে তোমরা বলতে পারবা। 3-এর পাওয়ারে 40 এভাবে বলতে পারো। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। চলো এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। এবার 2-এর প্রশ্নটা কি বলছে, এখানে আমাদের একটি সংখ্যামালা আছে, এর উৎপাদক দুটির সমষ্টি কত হবে। আচ্ছা উৎপাদকের বিশ্লেষণ করব, দুটি উৎপাদক পাবো আর তাদের যোগফল করে নিব, যোগফল করি বুঝতে পারবো যে সমষ্টি কত। তাহলে এখানে যে আমাদের রাশিটা আছে x - s², চলো উৎপাদকের বিশ্লেষণ করি আগে। তো এখানে দেখো তোমরা x কমন নিতে পারবা, এই যে x কমন নিয়ে এখানে আমাদের 1 হয়ে যাবে, মাইনাস এটা আমাদের x রয়ে যাবে, তাই তো x কমন নিয়ে এটা পাবা। তো আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ দেখো হয়ে গেছে, দুটি উৎপাদক বলতে একটা x আর একটা 1 - x, এই হচ্ছে আমাদের দুটি উৎপাদক। এবার এদের সমষ্টি, এদের যোগ করব, মানে x + 1 - x এদের যোগ। তাহলে x প্লাস বন্ধনী উঠিয়ে নাও 1 - x, দেখো প্লাস x মাইনাস x এটা কিন্তু কাটতে পারবা, একই জিনিস প্লাস মাইনাস থাকলে কেটে যাবে। তো আমাদের রয়ে গেল কে 1, তো পেয়ে গেলাম দেখো এই রাশিটার উৎপাদক দুটির সমষ্টি আমরা কিন্তু 1 পেয়ে গেলাম, অ্যান্সার আমাদের 1। 3 নাম্বার সামুদ্রিকের সংজ্ঞা। দেখো সামুদ্রিকের সংজ্ঞা তোমাদের বইতে আছে, তো সহজভাবে তোমরা সামুদ্রিকের সংজ্ঞা লিখতে পারবা। আমি তবু মুখে বলে দিচ্ছি, যে আয়তক্ষেত্রের একটি কোণ, বা এরকম বলতে পারবো যে আচ্ছা এখানে এভাবে বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয় তাকে আমরা সামুদ্রিক বলবো। দেখো সামুদ্রিকের ছবিটা দেখে তোমাদের বোঝাচ্ছি, এই যে আমাদের সামুদ্রিক, ঠিক আছে। মানে এই যে বিপরীত বাহুগুলো কী হবে, সমান হবে এবং সমান্তরাল হবে, এর সঙ্গে এও সমান হবে এবং সমান্তরাল হবে, আর কর্ণগুলি হবে অসমান। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং কর্ণ অসমান তাকে বলবো কি আমরা বলবো সামুদ্রিক বলবো, ঠিক আছে। তোমাদের আমি বই থেকেও দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইতে আছে দেখো 237 পাতায় তোমরা চলে যাবা, এই যে 237 পাতায় দেখো এই যে আমাদের বিভিন্ন চতুর্ভুজগুলোর সংজ্ঞা দেওয়া আছে। দেখো এই যে সামুদ্রিক কাকে বলে, তাই না। তো সামুদ্রিক কাকে বলে সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখে দিবা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকেই সামুদ্রিক বলে, তাই না, যেটা আমি বললাম। এখানে সামুদ্রিকের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আচ্ছা তাহলে এইভাবে করে দেবো, দেখো বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, বিপরীত কোণগুলির পরিমাপ সমান, এই যে বিপরীত কোণগুলো এর সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণ সমান,
কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হবে, সামুদ্রিক কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হবে, অসমান হবে সাধারণত, ঠিক আছে, এটা হবে অসমান। আর কর্ণদ্বয় পরস্পরকে কী হবে, সমদ্বিখণ্ডিত করবে, সমান দুভাগে ভাগ হয়ে যাবে কর্ণ দুটি। ওকে, তাহলে এইভাবে তোমরা সংজ্ঞাটা লিখে নেবা। তা আমরা চলে যাব পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা বলেছে এই যে রাশিটা আছে এই রাশিমালাকে এই আকারে লিখতে বলেছে। চলো আমি দেখাচ্ছি যে আকারে আমরা কীভাবে লিখব। তাই রাশিটাকে প্রথমে আমরা কি করব, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। দেখো 4x² আছে না, তাহলে একে আমরা 2x দিয়ে তার হোল স্কোয়ার করে নিতে পারবো, মাইনাস 12xy। তাহলে এখানে দেখো আমরা এখানে যেহেতু সূত্র পূর্ণবর্গ a² মাইনাস 2ab, 2a হচ্ছে 2x হয়ে গেল আমাদের, ধ্যান রাখবা, ঠিক আছে। মানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, এই যে এখানে তোমাদের দেখাচ্ছি, এটা হবে আমাদের a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রটা। এটা মনে রাখো, a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্রটা মনে রাখতে হবে, এটা আমরা তৈরি করব। তাহলে a² হয়ে গেছে মাইনাস 2a, এই যে 2a, আর bটা লিখব। এখন bটা তোমাদের ব্যালেন্স করতে হবে, 12xy ছিল, তাহলে এখানে দেখো 4xy তো হয়ে গেছে, সরি 4x হয়েছে, তাহলে আমাদের এখানে 3y নিতে হবে, তারপরে আমরা 12xy পাবো। তো দেখো 2ab, b পেয়ে গেলাম কত, 3y, তাহলে b পেয়ে গেলে b², মানে 3y তার স্কোয়ার, b²। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে ব্যালেন্স করতে হবে, যে 5y² ছিল এটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের কত নিব, তো লক্ষ্য করে এটা বোঝার জন্য, এটা তো আমরা বেশি নিয়ে নিয়েছি, ধরো তো এটা মাইনাস করে দাও, কত নিয়েছি এটা, 3² 9 আর y² মানে মাইনাস 9y² আমরা এখানে বেশি নিয়ে নিয়েছি, আর প্লাস 5y² ছিল না, ওটা আমরা বসিয়ে দিলাম, প্লাস 5y²। দেখো মানে এটার সঙ্গে এটা কেটে যাবে, আর এটা সরল করে তোমরা 12xy পেয়ে যাবা, আর প্লাস 5y² তো ছিলই, তাহলে এটা সরল করে তোমরা এই রাশিটাই পাবা। তাহলে এইভাবে তোমরা করে নেবা প্রথমে। তারপরে দেখো তো আমাদের এই জায়গা থেকে, মানে এখান থেকে আমাদের সূত্র, এই সূত্রটা a মাইনাস b হোল স্কোয়ার, তা আমরা এখানে লিখতে পারবো a মাইনাস b, b হচ্ছে 3y তার হোল স্কোয়ার। আর এই দুটো যোগ বিয়োগ করে নাও, তাহলে এই দুটো যোগ বিয়োগ দেখো মাইনাস 9y² থেকে প্লাস 5y² বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস 4y² পাবা। দেখো যে সংখ্যা বড় তার চিহ্নটা বসবে মাইনাস, আর যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ করবা। এবার আরেকটা লাইন করে নিচ্ছি আমরা, দেখো চলে এসেছে অ্যান্সারটা, 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে আমরা 2y দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম, আর এটা a² মাইনাস b²। দেখো এই আকারটাই তৈরি হয়েছে, a² মাইনাস b², এটাকে a ধরতে হবে পুরোটাকে, এটাকে b ধরতে হবে, তাহলে আমাদের দেখো এই আকারটা আমরা তৈরি করে নিয়েছি। তা আমাদের কিন্তু অ্যান্সার এটাই, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলিনি, আর কিছু করবো না, তোমরা এভাবেই রেখে দেবা। চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা কী বলেছে, এক রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি মিল লিখতে বলেছে। আচ্ছা, দুটি মিল আমরা দেখাতে পারবো এখানে। তো এখানে দেখো তোমরা এভাবে দেখাবা, মিল বলতে দেখো রম্বস এবং বর্গক্ষেত্রের কি হয়, রম্বস এবং বর্গক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, 4টি করে যে বাহু থাকে সেই বাহুগুলির দৈর্ঘ্য কী হবে, সমান হবে রম্বস ও বর্গক্ষেত্রের, এটা একটা শর্ত। তো আমি এখানে তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। আমাদের হচ্ছে এই যে আমাদের রম্বসটা একটু বেঁকে থাকবে হালানো, আর বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র। তো এখানে দেখো যে দুটি মিল দেখাতে বলেছে একই জিনিস, তা রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আর বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, মানে এটা যদি আমাদের x হয় তো এটাও x হবে, এটাও x হবে, আর এটাও x হবে। আর এটা যদি আমাদের y হয়ে যায়, এটাও y, এটাও y, এটাও y, ঠিক আছে। তাহলে এটা একটা মিল পেয়ে গেলাম, বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, এটা 1 নম্বর তোমরা লিখে দিবা। দুটি লিখতে বলেছে, আর একটা লিখবা 2 নম্বর। 2 নম্বরে কী লিখবা, দেখো 2 নম্বরে লিখবা যে রম্বস এই বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কি, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি করা হয়, এই কোণগুলো হবে 90 ডিগ্রি, কিন্তু রম্বসের না, রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না, এটা তোমরা লিখতে পারবা। আচ্ছা, এটা তো আমাদের পার্থক্য হয়ে গেল, সরি আমাদের মিল দেখাতে বলেছে, তাহলে এটা আমরা দিব না 2 নম্বরে, তাই না। তাহলে এটা আমাদের পার্থক্য, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় আর রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না, এটা পার্থক্য দেখাতে বলেনি, মিল দেখাতে বলেছে। তাহলে মিল আমরা কী নিব, দেখো 2 নম্বরে তোমরা লিখতে পারবা যে দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এর সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে সমান্তরাল। বর্গক্ষেত্রেও তাই, বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এটা লিখতে পারবা 2 নম্বরে,
ঠিক আছে। 1 নম্বরে লিখবা রম্বসের বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যগুলো দৈর্ঘ্য সমান হয়। আর 2 নম্বরে লিখবা রম্বসের বিপরীত বাহুগুলি সমান্তরাল হবে এবং বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুগুলি সমান্তরাল হবে। এটা কিন্তু একটা মিল আছে, বাস এভাবে দুটি মিল লিখে দিবা তোমরা। 6 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে এই যে 121 মিটার ইন্টু 18 মিটার মাপের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা জানতে চেয়েছি। তো আমরা এখানে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। আমরা লিখব এই যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার। এই যে দেখো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বলেছে? এই ক্ষেত্রফলটা সমান সমান হবে এই যে আয়তক্ষেত্রের যে আয়তক্ষেত্রের মাপটা দেওয়া আছে, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ ধরে নিতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ বলেছে, মানে দ্বিগুণ বলে 2 গুণ হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে এই দুটোর গুণফল, মানে 121 এটা দৈর্ঘ্য এটা প্রস্থ ধরে নিতে হবে, এটা বড় এটা ছোট আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 121 ইন্টু 18। এই যে দেখো এত বর্গমিটার, এই যে মিটার মিটার দিয়ে বোঝানো হয়, দুটো গুণ করলেই বর্গমিটার চলে আসবে। তাহলে এই যে আমাদের দেখো শর্তটা, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এ ধরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এই মাপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এই যে 2 দিয়ে গুণ করেছি, তাহলে উভয় দিকে সমান। এখান থেকে আমরা এর মানটাকে বের করে নেব, মানে এর মানটা পেয়ে গেলেই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। আচ্ছা দেখো তো আমরা এটাকে একটু সরল করি, এ স্কোয়ার সমান সমান, আচ্ছা এটা 2 গুণিত 121কে আমরা দেখো লিখব 11 গুণিত 11, এই যে দেখো। আর 18কে আমরা লিখে দেব 9 গুণিত 2, এভাবে ভেঙে দিলাম। তাহলে এখন দেখো আমরা এর মানটা যদি বের করি √, আচ্ছা 2 গুণিত 2, এই যে এক জায়গায় রেখে দিলাম, আর এখানে 11 গুণিত 11, আর 9কে আমরা ভেঙে 3 গুণিত 3ও লিখতে পারবো। দেখো তাহলে এভাবে আমরা দেখো স্কোয়ার ছেড়ে দিলে বর্গমূল চাপিয়ে দেবা। এখানে প্লাস মাইনাস হবে না, যেহেতু এখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ধনাত্মক মানটা নিয়ে কাজ হবে। ওকে, মানে যেটা বলতে চাইছি আমি তোমাদের, ধরো এক্স স্কোয়ার যদি হয় 4, তাহলে এক্সের মান কত হবে? তাহলে এক্সের মানটা হবে প্লাস মাইনাস √4, ঠিক আছে। 4-এর বর্গমূল প্লাস মাইনাস 2, 4-এর বর্গমূল তো 2 হয়, তাহলে প্লাস মাইনাস √4 চাপবে স্কোয়ার ছেড়ে দিলে পরে। তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস নেওয়া হয়নি, মানে ধনাত্মক মানটাই নেওয়া হয়েছে, যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এই হচ্ছে আমাদের নিয়ম, স্কোয়ার ছাড়লে এভাবে হবে। চলো এখানে বর্গমূলটা করে নেব, এ সমান সমান, তাহলে এখানে দুটো 2-এর জন্য একটা 2 বের করতে পারবা, দুটো 11-এর জন্য একটা 11, আর দুটো 3-এর জন্য একটা 3। তাহলে এর মানটা কত পেয়ে যাব? এই যে 2 3 6 আর 11 6 66। দেখো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 66, এককটা আমরা কী বলবো? মিটার। 66 মিটার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু 66। দেখো এটা এবার এই দুটো গুণ করি, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আমাদের কিন্তু বের করতে বলেছিল। চলো এটা গুণ করে নিই, 4 6 24 4, 4 6 24, 24 2 26। এই যে দেখো 264 বর্গ আসবে না, এটা যেহেতু পরিসীমা, তাহলে এটা হবে মিটার। 264 মিটার, এটা আমাদের অ্যান্সার, 264 মিটার। 7 নম্বর প্রশ্ন দেখো, আমাদের 7 নম্বর প্রশ্নটাও ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। কি বলছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? খুবই ভালো প্রশ্ন, চলো আমি দেখাচ্ছি এটা। এটা তোমরা এভাবে করবা। তাহলে আমাদের যেটা বলেছে প্রশ্নে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগ জানতে চেয়েছে। তো তাহলে দেখো ঘড়ি আমরা কি জানি, দেখো ঘড়িটা আমাদের বৃত্তাকার মতন হবে, যে দেওয়াল ঘড়ি তোমরা দেখেছ, এই যে আমাদের দেওয়াল ঘড়ি, এই এখানে ধরো এই যে আমাদের এটা ধরো, এটা আমাদের মিনিটের কাঁটা ধরে নিলাম, আর এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এই যে ঘড়িটা আছে না, তাহলে এই যে ব্যাসার্ধটা, তাই না, এটা আমরা ধরে যদি ব্যাসার্ধটা ধরে নিই, এই ব্যাসার্ধটা আমরা আর ধরে নিলাম। এটা যদি একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ থেকে যাবে, এটা কেন্দ্রবিন্দু। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে দেখো বৃত্তের যে পরিধির সূত্র, তোমরা জানবা, কোনো বৃত্তের পরিধি সেটা হবে 2πr। পরিধি কেন দরকার? পরিধি মানে 1 পাক,
এক পাকই হচ্ছে সেই বৃত্তের পরিধি। তা দেখো এই যে আমাদের ঘন্টার কাঁটা যদি বলি, ঘন্টার কাঁটাটা এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগবে? দেখো ঘন্টার কাঁটাটা এক পাক ঘুরে সেটা 12 ঘন্টা, ঠিক আছে। এখানে 12টা থাকে, এখানে 1 2 3 4 করে এখানে থাকবে 11 12। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় এক পাক ঘুরবে, 12 ঘন্টায় আবর্তন করবে এতটা। এই যে এক পাক মানে 2πr, তাই সেটাই আমরা লিখবো এখানে। তো লিখবো আমরা ঘন্টার কাঁটা, ঠিক আছে। ঘন্টার কাঁটা চন্দ্র বন্ধু আছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 12 ঘন্টায় যায়। এই যে এক পাক যাবে 12 ঘন্টায় যায় কতটা? 2πr। এই দেখো 12 ঘন্টায় যাবে 2πr। তাহলে গতিবেগ বলতে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় পাওয়া মানে হচ্ছে গতিবেগ। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 2πr বাই 12। এই যে ঐকিক নিয়ম, 1 ঘন্টায় কম যাবে, 12 ঘন্টায় 2πr গেলে পরে 1 ঘন্টায় যাবে 2πr বাই 12। এখানে কাটাকাটি করে নাও, 2/12 সমান সমান πr বাই 6। দেখো 1 ঘন্টায় যাবে এত একক, আমরা এককে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের গতিবেগ, ঘন্টার কাঁটার গতিবেগটা পেয়ে গেলাম এতটা। আচ্ছা এবার আমরা করব মিনিটের কাঁটা। তো লিখব মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা। দেখো এই যে মিনিটের কাঁটাটা আছে না, বড় কাঁটাটা, মিনিটের কাঁটাটা দেখবা এক পাক যে ঘুরবে সে কিন্তু 1 ঘন্টায় মিনিটের কাঁটা। তো মিনিটের কাঁটা 1 ঘন্টায় এক পাক মানে 2πr একক যাবে। তো মিনিটের কাঁটা 1 ঘন্টায়, এই যে 1 ঘন্টায় যায় সমান সমান 2πr এতটা যাবে। তাহলে 1 ঘন্টায় যতটা যাবে সেটাই কিন্তু গতিবেগ, এটা মনে রাখবা, 1 ঘন্টায় যাওয়াটাই। তাহলে মিনিটের কাঁটার গতিবেগটা পেয়ে গেলাম এটা, আর ঘন্টার কাঁটার গতিবেগ পেয়েছিলাম এটা। তাহলে এদের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এই যে ঘন্টার কাঁটা পেয়েছি আমাদের গতিবেগটা, ঘন্টার কাঁটার গতিবেগ πr/6 পেয়েছি ইজ টু, এই যে আমাদের দেখা যাচ্ছে না, এই যে ঘন্টার কাঁটার গতিবেগ πr/6 ইজ টু, আর মিনিটের কাঁটার গতিবেগ যে এটা 2πr, তাহলে 2πr বাস। এই যে অনুপাতটা এটা আমরা সরল করে অ্যান্সার চলে আসবে আমাদের। তোমরা কিন্তু লিখবা যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, এই যে এটা এত ইজ টু এত। তাহলে এখানে দেখো πr সমান জিনিস কিন্তু অনুপাতে কেটে যাবে, তাহলে রয়ে গেল 1/6 ইজ টু 2। এবার এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যা করে নেবো, তার জন্য তোমরা এই যে 6 আছে না হরটা, 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 দিয়ে যদি গুণ করে দেখো 1/6 ইন্টু 6 দিয়ে আমরা গুণ করছি, আর এখানে 2 আছে একেও আমরা গুণ করবো 6 দিয়ে। তাহলে এখানে 6 কেটে যাবে, তাহলে এটা 1 রয়ে যাবে, আর এটা 6 দিয়ে 12। দেখো আমাদের 1:12 চলে আসলো অ্যান্সার। মানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? 1:12। দেখো অ্যান্সার পেয়ে গেছি, খুব ভালো প্রশ্ন ছিল। তাহলে এখানে তোমরা লিখে দিবা 1:12। আচ্ছা চলে যাবে এবার পরের প্রশ্নে। দেখো সমবাহু ত্রিভুজের কটি প্রতিসম অক্ষ আছে, এর ঘূর্ণন কেন্দ্র কোনটি? সমবাহু ত্রিভুজ, দেখো প্রতিসম যে চ্যাপ্টারটা তোমাদের কিন্তু আমি এই চ্যাপ্টারটা আমি দিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ চ্যাপ্টার আমি করে দিয়েছি তোমাদের যে বই থেকে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো এবং বেসিক নিয়মগুলো প্রত্যেকটা পাতা ধরে ধরে তোমাদের এই ক্লাসটা দিয়েছি প্রতিসম চ্যাপ্টারটা। তো যারা ক্লাসটা দেখোনি বইয়ের ক্লাসটা, তোমরা কিন্তু বইয়ের ক্লাসটা দেখো, প্রতিসম কিন্তু ভালো বুঝতে পারবা। ওকে আচ্ছা তাহলে দেখো সমবাহু ত্রিভুজ আমরা কি জানি, যা 3টি বাহু দৈর্ঘ্য সমান। এই যে আমাদের সমবাহু ত্রিভুজ, 3টি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে সমবাহু ত্রিভুজ নাম দিয়ে দিলাম ABC। তাহলে একটি সমবাহু ত্রিভুজের যে প্রতিসম অক্ষ যেটা পাবো, দেখো এই বরাবর তুমি যদি দেখাও এই বরাবর, ঠিক আছে, তাহলে দুটো এই ত্রিভুজটা দেখো সমান দুভাগে ভাগ হয়ে যাবে, মানে এই পার্টটা এর সঙ্গে চেপে যাবে। তাহলে এইভাবে একটি প্রতিসম অক্ষ পাবো আমরা। এদিক দিয়ে তোমরা যদি এই বরাবর কেটে দাও ধরো এই বরাবরে, তাহলে এই দুটো ভাগও কিন্তু একই রকম দেখাবে। তাহলে আরেকটা পেয়ে গেলাম প্রতিসম অক্ষ। আর এই বরাবর যদি এইভাবে করে তোমরা যদি কেটে দাও ত্রিভুজটাকে, তাহলে এই দিকটা ভাগটা একই রকম দেখাবে হুবহু। তো একেই তো বলা হয় প্রতিসম অক্ষ, তাই না? তাহলে দেখো আমরা 3টি প্রতিসম অক্ষ পেয়ে যাচ্ছি, 1টা 2টা 3টা। তাহলে প্রতিসম অক্ষ আমরা কটা পাবো? 3টি পেয়ে গেলাম, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা প্রতিসম অক্ষ অ্যান্সারটা কটা? 3টি, এখানে লিখে দিলাম 3টি। এবার এর ঘূর্ণন কেন্দ্র, এবার ঘূর্ণন কেন্দ্র আমাদের বুঝতে হবে। দেখো ঘূর্ণন কেন্দ্র বলতে এই যে এগুলো কিন্তু দেখো এগুলো যে আসবে না, এগুলো মধ্যমা, এটা মধ্যবিন্দু আসবে। এই যে এডিটা এটা মধ্যমা, এদিকে পাবা এই বিন্দু যদি নিই এটা বি পাবা মধ্যমা, আর এদিকে এফ নিব মানে সিএফটা মধ্যমা। কোনো ত্রিভুজের মধ্যমা 3টি একটি বিন্দুতে মিলিত হবে, যেটাকে আমরা জি বিন্দু ভরকেন্দ্র বলা হয় এটা। তাহলে দেখো এই যে সমবাহু ত্রিভুজের এই যে ঘূর্ণন কেন্দ্র মানে ঘুরবে যেটা, যে যাকে কেন্দ্র করে যে ঘুরবে সমবাহু ত্রিভুজটা, সেটা হবে কি? সেটা হবে মধ্যমা 3টির কি ছেদবিন্দু, ঠিক আছে? তাহলে ঘূর্ণন কেন্দ্র যে জানতে চেয়েছিল, ঘূর্ণন কেন্দ্র কি হবে? মধ্যমা 3টির ছেদবিন্দু। এখানে লিখবা মধ্যমা 3টির ছেদবিন্দু, মধ্যমা 3টির ছেদবিন্দু, এটা কিন্তু অ্যান্সার। সেটাই হবে আমাদের কেন্দ্রবিন্দুটা, ঠিক আছে? এখানে আমি জি নাম দিয়ে দিলাম, তাই জিটাই হবে কি সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কেন্দ্র। আর সমবাহু ত্রিভুজের কোটি প্রতিসম অক্ষ সেটা হচ্ছে 3টি। এটা হবে অ্যান্সারটা, এখানে এই যে 3টি এখানে দিয়ে দিলাম। চলো আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাবো। আমরা 9 নম্বর প্রশ্নটাও ভালো প্রশ্ন। আচ্ছা, আমি তোমাদের আবার বলছি একটা কথা, যেটা বলছিলাম তোমরা অনেকে কমেন্টে জানাও, যে কমেন্টে আমাকে জানাচ্ছ যে স্যার ভিডিওগুলো ইংলিশ ভার্সনে দেখা যাচ্ছে। তো আমি বলবো যে তোমাদের যে ইংলিশ ভার্সন ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ ক্লাসগুলো, তাকে তোমরা বাংলা ভাষায় করে নিতে পারবো কনভার্ট করে, ঠিক আছে? আমি ভিডিওর প্রথমে এই ক্লাসের প্রথম শুরুতে আমি বললাম, এখনও তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা ইংলিশ ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় কনভার্ট করে নিতে পারবা। এর জন্য তোমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে, কীভাবে তোমরা করতে পারবো আমি ওখানে শিখিয়েছি। বা তোমরা সহজভাবে দেখো, এখানে বলে দিচ্ছি আবার, যে তোমরা যে ক্লাসটা দেখছো যেহেতু ইংলিশ ভার্সন আসছে, তো তোমরা ভিডিওটিতে টাচ করবা, ঠিক আছে? ভিডিওতে যদি টাচ করো, কোনায় দেখবা সেটিংয়ের চিহ্ন দেখতে পাবা, সেই সেটিংয়ের চিহ্নে ক্লিক করবা। ক্লিক করে তোমরা চলে যাবা, দেখবা যে অডিও ট্র্যাক বলে আছে একটা অপশান, সেই অডিও ট্র্যাকে গিয়ে তোমরা ওখানে ইংলিশ ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করে নেবা। দেখবা ইংলিশ আর বাংলা ওখানে লেখা থাকবে, বাংলা ভাষায় ক্লিক করে বাংলা ভাষায় চলে আসবে। তোমরা যে ইংলিশ ভাষায় শুনতে চাও তো ইংরেজি ভাষাও আসবে। আমার ভিডিওগুলো বাংলা ভাষায় আমি বানিয়েছি, যেহেতু এটা ইউটিউব নতুন একটা এটা বের করেছে নিয়ম, যে অটো ডাবিং যেটা আছে, এটা অটো ডাবিং বলে। তাহলে এই জন্য অনেক ভিডিওগুলো দেখবা যে ইংলিশ ভার্সনে চলে আসছে। তো এটা আমি তো অফ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি আমি, কিন্তু জানি না আগের ভিডিওগুলো কেন বন্ধ হয়নি। আগের ভিডিওগুলো দেখছি যে ইংলিশ ভার্সনে এখনও চলছি। তো তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবা, যেভাবে আমি বলে দিলাম। বা আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলে চলে যাবে, তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবা যে সে ভিডিওটা তোমরা দেখো, থাম্বনেলটা যেটা আমি দিয়েছিলাম, যে ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজে বাংলায় ভাষায় করে নাও, এভাবে আমি থাম্বনেল দিয়ে তোমাদের একটি ভিডিও দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখো, দেখে তোমরা বুঝে নিতে পারবা কী করে ইংরেজি ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করতে পারবা। ওকে, যাই হোক, তো চলো আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 4:5:9 হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? ভালো প্রশ্ন আছে। দেখো তাহলে এখানে আমরা করব কি, তাহলে দেখো তো এখানে যে 3টি কোণের অনুপাত যখন দেওয়া আছে, আমরা 3টি কোণকে ধরে নিতে পারবো। দেখো প্রথম কোণটাকে আমরা ধরে নিচ্ছি, এই যে 4 থেকে 4x ধরে নিলাম, 4x ধরে নিলাম। আর দ্বিতীয় কোণটা 5 আছে, তো তাহলে 5x। আর তৃতীয় কোণটাকে ধরে নেব আমরা 9x। তাহলে দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত থেকে 3টি কোণকে আমরা ধরে নেব 4x, 5x, 9x। আচ্ছা, তো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে 4x প্লাস 5x প্লাস 9x এটা সমান তোমরা লিখতে পারবা 180 ডিগ্রি। তো এখান থেকে এক্সের মান পেয়ে যাব। আচ্ছা, চলো আমরা সরল করি। তাহলে 4x, 5x, 9x আর 9x মানে 18x। আর এদিকে আছে 180 ডিগ্রি, 18কে 18 আর 0 ডিগ্রি বসে গেল। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম? এক্সের মানটা পেয়ে গেলাম 10 ডিগ্রি। ওকে, এটা আমাদের এক্স আছে। আচ্ছা, তাহলে এক্সের মান 10 ডিগ্রি। এখন দেখো প্রত্যেকটা কোণ পেয়ে যাবো। প্রথমে কোণটা ছিল আমাদের, এই যে দেখো কত ছিল, 4x ছিল না? তাহলে 4 × x-এর জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম, 10 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। দেখো প্রথম কোণটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে কোণটা ছিল 5x, তাহলে 5 × 10, 10 ডিগ্রি। তো এটা পেয়ে যাবো আমরা 50 ডিগ্রি। তারপরের কোণটা ছিল আমাদের 9x, 9 × 10 ডিগ্রি সমান এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। দেখো ত্রিভুজের 3টি কোণ পেয়ে গেছি।
তো এই 3টি কোণ দেখেই তো বলে দেবো ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ। দেখো একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, সমকোণ, তার ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এইভাবে হবে, দেখো মানে যে একটি কোণ আমাদের যেটা হবে 90 ডিগ্রি, এটা নিয়ে নিলাম ধরো আমরা 50 ডিগ্রি, আর এটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। দেখো তাহলে এই যে আমাদের ত্রিভুজটার কথা বলেছে, এই ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ। ওকে, এই যে আমাদের বলেছে না যে ত্রিভুজে 3টি কোণ অনুপাত যদি এত হয় তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে, তো দেখবে তোমরা সমকোণী ত্রিভুজ। কী ধরনের? সমকোণী ত্রিভুজ। ব্যাস, ঠিক আছে, এই আমাদের অ্যান্সার। চলো আমরা চলে যাবো 10 নম্বরের প্রশ্নে। দেখো 10এর প্রশ্নটাও ভালো প্রশ্ন। আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা খুব সহজে বের করে নিতে পারবো। দেখো মানটা, তাহলে এখানে তোমরা করবা কি, এই যে সমীকরণটা আছে না, মানে কত আছে দেখো, আমি টুকে নিচ্ছি, a × a-1 = 6 আছে। তাহলে এখান থেকে আমরা a-1 মানটা যদি বের করি, তাহলে এটা না 6-এর নিচে নামাতে পারবা, এটা 6-এর নিচে নেমে যাবে। ওকে, এবার আমরা কি করব, দেখো এই যে এর মানটা বের করতে বলেছে, এর অ্যান্সার কত হবে। তাহলে একে দেখেই আমি এটাকে সাজিয়ে নেব এর মতো করে। কীভাবে? দেখো a-6/a আছে না, তাহলে এই যে 6/a এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাই 6/a এটা বাঁ দিকে নিয়ে আসলে এখানে প্লাস ছিল, তো এদিকে তো মাইনাস হয়ে যাবে, -6/a। এই দেখো, আর যে -1টা আছে ডান দিকে নিয়ে চলে যাও, এটা -1টা ডান দিকে নিয়ে আসলে +1, প্লাস তো দিব না প্রথমে। তো দেখো এর এই মানটাতে বের করতে বলেছিল, a-6/a এর মান কত পেলাম, 1 পেয়ে গেলাম না, এই যে 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো অথবাটা, 10-এর অথবা। দেখো 10-এর অথবা কী বলেছে, m-কে দুটি বর্গের, এই যে m-কে দুটি রাশির বর্গের অন্তর হিসাবে প্রকাশ করো। এটা আমাদের সহজে হয়ে যাবে। তোমাদের এর আগেও আমি সব অঙ্কগুলো দেখিয়েছি। তোমাদের ছিল x-কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এখানে m-কে বলেছে, তাহলে একই জিনিস। তোমাদের এখানে ab-র সূত্রটা জানতে হবে। যে ab-র সূত্রটা কি, a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার, এই সূত্রটা তোমরা জানবা। তাহলে এখানে যে m আছে, তাহলে m-কে ab তৈরি করব। তাহলে ab দেখো তো এইভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে দেখাচ্ছি আমি, m-কে আমরা m × 1 করে দিলাম, তাহলে m আর 1-এ গুণ করে তো m-ই হবে, তাই এটা a এটা b ধরে নাও। তাহলে এই সূত্রটা বসিয়ে দাও, তাহলে m + 1/2 তার হোল স্কয়ার মাইনাস এটা হবে m - 1/2 তার হোল স্কয়ার। দেখো m-কে দুটি বর্গের অন্তররূপে, অন্তর বলতে বিয়োগ, দুটি বর্গ আছে আর অন্তররূপে প্রকাশ, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 3-এর প্রশ্নগুলো। তো 3-এর প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে। তো বড় প্রশ্নগুলো যেগুলো আমি বলেছি কথা আবার বলছি, যে দেখো যে এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই যে অঙ্কটা আছে এটা বই থেকে কমন নাই। তো যেগুলো অঙ্ক বই থেকে কমন আসবে না, আনকমন, এই অঙ্কগুলো কিন্তু করে দেবো তোমাদের, পরবর্তীতে করাবো তোমাদের। আমি আগে অবজেক্টিভগুলো 1 মার্কের 2 মার্কেরগুলো আগে করিয়ে দিই, সবগুলো স্কুল শেষ করে দিই, তারপরে তোমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো যেগুলো বইয়ের বাইরে আছে। দেখো এই অঙ্কটা বইয়ের বাইরে, যেরকম এই অঙ্কটা লাগছে বইয়ের বাইরে, এটাও তোমাদের করে দেবো। এই অঙ্কটা দেখো বইয়ের বাইরে আছে, অনেকগুলো আছে যে বইয়ের বাইরে আছে, তোমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবা যে অঙ্কগুলো বইয়ের বাইরে থেকে আছে, কোনগুলো সমস্যা হচ্ছে সেগুলো কমেন্টে জানাবা আমাকে। ঠিক আছে, যেগুলো তোমরা করতে পারবা না। ঠিক আছে, তো এই যে বইয়ের বাইরের অঙ্কগুলো তোমাদের আমি ক্লাস দিব, ক্লাস নিয়ে আসবো, তাড়াতাড়ি ক্লাস আসবে, তোমাদের চিন্তা করার দরকার নাই। তোমরা চাইছো যে বড় প্রশ্নগুলো করান, আমি বড় প্রশ্নগুলো তোমাদের করাবো। ওকে, আমি যেহেতু প্রথমে করাচ্ছি না এই জন্য যে বড় প্রশ্নগুলো বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু বই থেকেই, আর বইয়ের অঙ্ক তো আমি ক্লাস দিচ্ছি, তোমরা অনেকে জানো বইয়ের অঙ্কগুলো। শুধু সমস্যা হতে পারে যে বইয়ের বাইরের অঙ্কগুলো, বইয়ের বাইরের অঙ্কগুলো তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো আমি কিন্তু তোমাদের সেই অঙ্কগুলো করে দেবো। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি যেগুলো বই থেকে বাইরে আছে, সেই অঙ্কগুলো তোমাদের আমি করাবো, ক্লাস নিয়ে আসবো। তো যাই হোক, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তাই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, তো ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছে এখন পর্যন্ত, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।